সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর শতকরা নিয়ে, এবং আজকের এই পার্টটা হলো কিন্তু শতকরার লাস্ট পার্ট, মানে 3 নম্বর পার্ট শতকরার। ঠিক আছে, আচ্ছা কোন কোষে দেখি দেখে নাও, কিন্তু 11 নম্বর কোষে দেখি কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো। আমরা কিন্তু করব 16, 17, 18, 19, 20, এবং এই 5টা অঙ্কের মধ্যে হলো সব থেকে ইম্পর্টেন্ট হলো 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্ক হলো এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে 17 দাগের অঙ্কটা। ঠিক আছে, ठीक है समरिया। আর আগের দুটো ভিডিওতে মানে পার্ট 1 এবং পার্ট 2-তে আমি কিন্তু পুরো পার্ট 1-এ 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, এবং 9-এর দাগ থেকে আমি পার্ট 2-তে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কেন বলছি, কারণ দেখো তোমরা যদি পার্ট 1 পার্ট 2 না দেখো, তাহলে কিন্তু আজকের এই অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব 16 দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো এবারে আমরা চলে আসবো 16 দাগের অঙ্কটাতে। 16 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি হয় 120 জন, তাহলে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী। এবারে দেখবে কি করেছে, যে 1 2 3 4 করে 4টে প্রশ্ন জানতে চেয়েছে। তাহলে আগে আমি ছবিটাকে এঁকে নেব। তাহলে দেখো প্রথমে আমি একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটার মাধ্যমে আমি কোন সাবজেক্টকে চিহ্নিত করব? বাংলাকে, কারণ দেখবে প্রথম সাবজেক্টটাই বলে দিয়েছে বাংলা। আচ্ছা, বাংলায় A+ পেয়েছে কতজন? বাংলায় কিন্তু A+ পেয়েছে 85%। 85% মানে কি, 100 জনের মধ্যে 85 জন বাংলায় A+ পেয়েছে, 100 জনের মধ্যে 85 জন। আচ্ছা, তারপরে পরের যে সাবজেক্ট রয়েছে সেটা হলো অঙ্ক। অঙ্কে A+ পেয়েছে কতজন? 70%, এবং উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। তাহলে দেখো এই হলো অঙ্ক, এই হলো তোমার অঙ্ক। তাহলে আমি দেখো এখানে লিখছি অঙ্ক বলে। ঠিক আছে, তাহলে বাংলা মানে বুঝতে পেরেছো তো, এই বৃত্তটা। অঙ্ক মানে এই যে এই বৃত্তটা, এবং এই দুটো বৃত্তের দেখবে একটা কমন পোর্শন রয়েছে। আচ্ছা, অঙ্কে A+ পেয়েছে কতজন? 70%, মানে কি 100 জনের মধ্যে 70 জন। এইবারে খুব ভালো করে দেখবে এই দুটো বৃত্তে না একটা কমন জায়গা রয়েছে। কমন জায়গাটা তোমরা বুঝতে পারছো তো? এই যে এই জায়গাটা, এই যে দেখো এই যে এই জায়গাটাকে না আমি কমন জায়গাটাকে সবুজ কালার দিয়ে চিহ্নিত করছি। দুটো বৃত্তের মধ্যেই রয়েছে। এইটা হলো উভয় বিষয়। উভয় বিষয়ে A+ পেয়েছে, মানে কি বাংলা আর অঙ্ক দুটো বিষয়তেই A+ পেয়েছে 65%। ঠিক আছে, তাহলে যতটুকুনি আমি এখানে আঁকলাম সেটাকেই আমি লিখে নিই। দেখো লিখে নেব, তাহলে প্রথমেই 85% বাংলায় A+ পেয়েছে। তাহলে দেখো আমি লিখবো বাংলা সমান সমান কত, বা আমি লিখছি বাংলাতে A+ সমান সমান কত? 85%। ঠিক আছে, তারপরে দেখো অঙ্কতে A+, অঙ্কতে A+, অঙ্কতে A+ পেয়েছে কত পার্সেন্ট বলো? 70%, তাই তো? আচ্ছা, এইবারে উভয় বিষয় মানে বাংলা আর অঙ্ক মিলিয়ে উভয় বিষয়তে A+ পেয়েছে কত বলো? উভয় বিষয়তে A+ পেয়েছে 65%। এবারে আমাদেরকে জানতে চেয়েছে শুধু বাংলায় কতজন A+ পেয়েছে এবং শুধু অঙ্কতে কতজন A+ পেয়েছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো আমি এখানে আগে লিখি যে শুধু বাংলাতে, শুধু বাংলাতে A+, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, শুধু বাংলাতে কতজন A+ পেয়েছে। তাহলে দেখো যখন শুধু বাংলা নিয়েই কথা হচ্ছে, তাহলে অঙ্ককে আমি মুছে দেব। শুধু বাংলা নিয়েই যখন কথা হচ্ছে, তাহলে অঙ্ককে আমি মুছে দেব, অঙ্কের বৃত্তটাকে আমি এখান থেকে মুছে দেব। তাহলে এখানে পড়ে রয়েছে বাংলার বৃত্ত। তাহলে বলো বাংলার বৃত্তের মধ্যে এই যে বৃত্ত, এই যে বাংলার বৃত্তের মধ্যে দেখবে একটা
এই যে পুরো টোটাল বৃত্তটা, এটা কত পার্সেন্ট? দেখো টোটাল বৃত্তটা হলো তোমার 85%, তাই না? টোটাল বৃত্তটা কত? টোটাল বৃত্তটা হলো তোমার, খুব ভালো করে দেখবে, টোটাল এই যে বৃত্তটা, এই যে এখান থেকে স্টার্ট হয়ে পুরো একদম এতটা পর্যন্ত, পুরো এই টোটাল বৃত্তটা 85%। তার মধ্যে এই অংশটা কত? এই যে তার মধ্যে এই অংশটা কত? 65%। এই অংশটা কত? 65%। বোঝা গেল? এই যে এই অংশটা হলো কত? 65%। তাহলে এই দিকের মাপটা কত? তাহলে এইটুকুনি কত হবে? তাহলে এই যে এই পোর্শনের মাপটা কত হবে? তাহলে এই পোর্শনটা কত হবে? টোটালটা 85, এই সাইডটা যদি হয় তোমার 65, তাহলে এই সাইডটা কত হবে? কত হবে বলো? বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাব না। টোটালটা 85, সেই 85 থেকে আমি বিয়োগ করব এই সাইডের 65কে। বোঝা গেল? তাহলেই আমরা পেয়ে যাব কত? 20%। তাহলে এই যে পোর্শনটায়, যেটাকে আমি সবুজ কালার করে দিয়েছি, দেখো এই পোর্শনটা, এই সবুজ কালার যেটা আমি করে দিচ্ছি, এইটা হলো 65%। তাহলে এই সাইডটা কত? শুধু বাংলাটা হলো তার মানে কত? 20%। তাহলে আমরা কি করে বের করলাম, বুঝতে পারলে? তাহলে দেখো আমরা 85 থেকে, এই যে 85 থেকে মাইনাস করলাম 65কে, তাহলেই আমরা পেয়ে গেলাম কত? 20%। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে একইভাবে আমরা বের করব শুধু অঙ্কতে কতজন এ প্লাস পেয়েছে। তাহলে দেখো আমরা আবার লিখব অঙ্কতে শুধু অঙ্কতে এ প্লাস কতজন পেয়েছে আমরা কি করে বের করব? যখন আমি অঙ্কের কথা বলছি তখন আমি অঙ্কের বৃত্তটাকে আঁকবো আর বাংলার বৃত্তটাকে কি করব? মুছে দেব। তাহলে চলো বাংলার বৃত্তটাকে না আমি পুরো মুছে দিই। বাংলার বৃত্তটাকে আমি কি করলাম? মুছে দিলাম। তাহলে এই যে অঙ্কের বৃত্তটা, এই বৃত্তে দেখবে একটা কমন পোর্শন রয়েছে, দেখতে পেয়েছো? এই যে দেখো, এই যে 65, এই যে সবুজ রঙের পোর্শনটা, এটা যদি 65 হয় তাহলে এই পোর্শনটা কত হবে? এই যে এই দিকের অংশটা, এই অংশটা তাহলে কত হবে? টোটাল তো বৃত্তটা তোমরা বুঝতে পারলে, এই যে দেখো এই যে হলো টোটাল বৃত্ত, তার মধ্যে এইটুকুনি পোর্শন যদি হয় তোমার 65, তাহলে এইটা কত হবে? টোটালটা তোমার কত? 70। তাহলে সেই 70 থেকে আমি 65কে মাইনাস করব, করলে কত হয়ে যাবে? 5%। বোঝা গেল? তাহলে শুধু অঙ্কতে এ প্লাস পেয়েছে কতজন? পেয়েছে কিন্তু শুধু অঙ্কতে এ প্লাস পেয়েছে তোমার 70 থেকে বাদ যাবে কত? 65, মানে 5%। বোঝা গেল? এইবারে আমরা চারটে প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন বলেছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে চলো আমি 1 নাম্বার দিই। এই যে দেখো আমি 1 নাম্বার দিলাম, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে চলো লিখবো উভয় বিষয়ে উভয় বিষয়ে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তো বলো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট? দেখো অ্যান্সারে এবারে জানতে চেয়েছে 120 জনের মধ্যে কতজন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। দেখো বইয়ে তোমরা দাগ দেবে, বইয়ে দাগ দাও, বইয়ে দেখবে দেওয়া রয়েছে না যে মোট পরীক্ষার্থী 120 জন। এবার 120 জনের মধ্যে কতজন পেয়েছে উভয় বিষয়ে এ প্লাস? এই যে দেখো উভয় বিষয়ে এ প্লাস তো তোমার বলে দেওয়াই রয়েছে 65%, তাই না? তাহলে টোটাল পরীক্ষার্থী যদি 120 জন হয়, তার মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, মানে নিচে 100। তাহলে চলো কাটাকুটি করি, এর নিচে কিছু নেই মানে 1, নিচে 0, ওপরে 0 কাটবো। আচ্ছা 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 6। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 5। ঠিক আছে, আবার দেখবে 5 একে 5, 5 দিয়ে 65কে ভাগ করলে কত হবে? 5 13 65। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? দেখো 6 আর 13, আর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে 6 আর 13 গুণ করলে কত হবে? হবে 78 জন। ঠিক আছে, কত হবে? 78 জন। ঠিক আছে, তাহলে এই আমাদের বেরিয়ে গেল যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তো 78 জন বলে কিন্তু তোমরা লিখবে, জনটার আমি ওখানে লিখলাম না, তোমরা লিখবে। এবারে চলে আসি 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে জানতে চেয়ে যে শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে শুধু বাংলায়, তাই তো, বাংলায় শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে দেখো
টোটাল কতজন পরীক্ষার্থী রয়েছে? 120 জন। সেই 120 জনের মধ্যে 120 জনের মধ্যে কতজন শুধু বাংলায়? কথাটা খুব ইম্পর্টেন্ট, শুধু বাংলায়। তাহলে দেখে নাও এখানে শুধু বাংলায় কতজন, ভালো করে দেখে নাও। এই যে শুধু বাংলাতে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট? 20%। ঠিক আছে, 20%। তাহলে দেখো আমি এখানে লিখবো 20%, মানে কি লিখবো? নিচে 100, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, নিচে একটা শূন্য কাটবো, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য। তাহলে পড়ে থাকছে কত? 12 ইন্টু 2, তাই না? 12, আর এখানে দেখো কত রয়েছে? 2। তাহলে 12 দুগুণে কত? 24 জন। বোঝা গেল? 24 জন। চলো এবারে এখনো দুটো প্রশ্নের উত্তর কিন্তু বাকি। তো আমি এই অংশটাকে এবারে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই অংশটাকে মুছে দিচ্ছি। এবারে দেখি নেক্সট প্রশ্ন আমাদের কাছে কি বলছে। 3 নাম্বার প্রশ্নতে, 3 নাম্বার প্রশ্নতে আমাদেরকে বলছে যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? এবারে কতজন? টোটাল তো 120 জন পরীক্ষার্থী, তার মধ্যে কতজন জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে খুব ভালো করে দেখবে, টোটাল হলো কতজন? 120 জন। তার মধ্যে খুব ভালো করে দেখবে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, এই যে দেখো লেখা রয়েছে 5%। 5% মানে নিচে 100। কাটাকুটি করি, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে তো 1। দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 10কে ভাগ করলে কত? 2 হবে, তাই না? আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, তাই না? তাহলে কত হচ্ছে এখানে? 6 জন। 6 জন, ঠিক আছে। তাহলে শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? 6 জন। এইবারে জানতে চেয়েছে যে 4 নাম্বার প্রশ্নে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, মানে কিচ্ছুতে এ প্লাস পায়নি, কিচ্ছুতে না পেয়েছে। বাংলাতে না পেয়েছে, শুধু অঙ্কতে না, দুটো বিষয়তেই। বোঝা গেল? অনেকে কি আছে, অনেকে দুটো বিষয়তেই এ প্লাস পেয়েছে, অনেকে আছে 65%। 65% দুটো বিষয়তেই কি এ প্লাস পেয়েছে। বোঝা গেল? খুব ভালো করে দেখো, আমি এগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, কিছু আছে 65%, মানে 100 জনের মধ্যে 65%, মানে কি 100 জনের মধ্যে 65 জন বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও পেয়েছে। শুধু বাংলাতে পেয়েছে কতজন? শুধু বাংলাতে পেয়েছে তোমার 24 জন। ঠিক আছে, শুধু বাংলাতে পেয়েছে কতজন? তোমার 24%, এই সরি, পার্সেন্টের হিসাবে 20%। ঠিক আছে, কত? 20%। ঠিক আছে, এক্ষুনি আমরা বের করেছি 20%। আচ্ছা, শুধু অঙ্কতে এ প্লাস পেয়েছে কত? 5%। বোঝা গেল? তাহলে টোটালটা তো 100%। 100 মানে কি? টোটাল ভাবো 100 জন, ভাবো 100 জন রয়েছে একটা ক্লাসে। তার মধ্যে 65 জন বাংলা অঙ্ক উভয়তেই এ প্লাস পেয়েছে। 20% কি? 20% শুধু বাংলাতে এ প্লাস পেয়েছে। 5% কি? শুধু অঙ্কতে এ প্লাস পেয়েছে। তার মানে হচ্ছে কত তোমার টোটাল? এখানে যোগ করি যদি পার্সেন্টেজের হিসেবে, যোগ করলে হচ্ছে 90%। তাহলে 90% ছেলে মেয়ে কিছু না কিছুতে এ প্লাস পেয়েইছে। কেউ কেউ দুটোতেই পেয়েছে, কেউ শুধু বাংলাতে পেয়েছে, কেউ শুধু অঙ্কতে পেয়েছে। তাহলে 100 জনে 100%-এর মধ্যে 90% কিছু না কিছুতে সব এ প্লাস করে পেয়েছে। তার মানে বাকি যে 10 জন, 100 জনের মধ্যে তো 90 জন পেয়েছে, তাহলে বাকি যে 10 জন, বাকি যে 10%, তারা তাহলে কিছুতেই এ প্লাস পায়নি, তাই না? তারা তো এ প্লাস পায়নি না। তাহলে তারা যে এ প্লাস পায়নি, তার মানে কত পার্সেন্ট বলো? তাহলে পায়নি কত পার্সেন্ট? তোমার 10%। তাহলে আগে আমায় লিখতে হবে যে পার্সেন্টেজের হিসাবে যে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, কত পার্সেন্ট? খুব ভালো করে দেখবে। দেখো এখানে এ প্লাস পেয়েছে কত, আগে আমরা দেখি। টোটাল যদি আমি ধরে নিই 100 জন ছাত্রছাত্রী রয়েছে পার্সেন্টেজের হিসেবে, ঠিক আছে, ভাবো একটা ক্লাসে 100% ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে
শুধু বাংলাতে দেখবে, শুধু বাংলাতে আমরা এ প্লাস পেয়েছিল কতজন, 20%। শুধু অঙ্কতে পেয়েছিল এ প্লাস 5%। আর 65% কি বাংলা অঙ্ক উভয় বিষয়েতেই এ প্লাস পেয়েছিল। তাহলে এখানে এই সবকটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 90%। তাহলে এবার বিয়োগ করলে আমরা কত পাবো, 10%, তাই না? তাহলে উভয় বিষয়তেই এ প্লাস পাইনি 10%। এই 10%-এর মানে কত উভয় বিষয়তে, উভয় বিষয়ে বিষয়ে এ প্লাস পায়নি, এ প্লাস পায়নি পার্সেন্টেজের হিসেবে তো হলো কত, 10%। কিন্তু 120 জনের মধ্যে কত, 120 জনের মধ্যে কত, 120 জনের মধ্যে 10%, 10% মানে 100। তাহলে নিচে শূন্য পরে শূন্য কাটবো, নিচে শূন্য পরে শূন্য কাটবো, পড়ে থাকবে কত, 12। তাহলে 12 জন কি, 12 জন তোমার উভয় বিষয়তেই কি এ প্লাস পায়নি। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে আসব 17 দাগের অঙ্কতে। দেখো 17 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। বলেছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে দেখো আমিনা বিবির বেতন প্রথমে কি হলো, 20% বৃদ্ধি পেল। তাহলে আমিনা বিবির বেতনটা কত ছিল সেটাই তো আমরা কেউ জানি না, তাই না? তাহলে আগে আমরা ধরে নিচ্ছি, মনে করি আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন, মনে করি আমিনা বিবির বেতন কত, আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। এবারে এই বেতনটা কি হলো, 20% বৃদ্ধি পেল। তাহলে 20% বৃদ্ধি পেলে কত হবে বলো, বেতনটা ছিল কত, 100 টাকা, তার 20% বৃদ্ধি পেল, তাহলে 100 টাকার 20%, অর্থাৎ কত বলো, 100 টাকার 20% মানে কত, 100 টাকা ছিল, তার 20% বৃদ্ধি পেল, তার মানে কত হবে বলো, এই তো বেতনটা ছিল 100, সেই 100 এর 20%, 20%, পার্সেন্ট মানে আমরা কি লিখবো, পার্সেন্ট মানে আমরা এখানে লিখতে পারি 100, তাই না? তার মানে কি হচ্ছে ব্যাপারটা, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে নিচে 100 ওপরে 100 কেটে গেল, তাহলে হচ্ছে কত, শুধু পড়ে থাকছে কত, 20। তাহলে বেতন ছিল 100 টাকা, আমিনা বিবির প্রথমে বেতন ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেল মানে 20 টাকা বেড়ে গেল, 20 টাকা বেতন কি হলো, বৃদ্ধি পেল 20 টাকা। তাহলে 20 টাকা যদি বেতন বেড়ে গিয়ে থাকে, তাহলে এখন বেতনের পরিমাণটা কত, তাহলে এখন কত টাকা বেতন পাচ্ছে, 100 টাকা ছিল, 20 টাকা বেড়ে গেল, তাহলে এখন বেতন পাচ্ছে কত, 120 টাকা। তাহলে আমরা লিখবো অতএব বর্তমানে, বর্তমানে আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন, বিবির বেতন, আমিনা বিবির বেতন তাহলে কত এখন বলো, আগে ছিল 100, এখন 20 টাকা বেড়ে গেছে, তাহলে হচ্ছে কত, 120 টাকা। তাহলে এখন আমিনা বিবি কত টাকা বেতন পাচ্ছে, 120 টাকা। খুব আনন্দের কথা, আমিনা বিবি 100 পেত, এখন পাচ্ছে 120, আমিনা বিবির খুব আনন্দ হচ্ছে। তাহলে আমিনা বিবি এখন কত করে বেতন পাচ্ছে, 120, প্রত্যেক মাসে কাজে যাচ্ছে এবং কাজের থেকে ফেরবার সময় 120 টাকা করে বেতন পাচ্ছে। হঠাৎ করে আমিনা বিবির যে মালিক রয়েছে সে বলছে যে, আমিনা বিবিকে বলছে যে তোমাকে আমি 20% বেতন তো বাড়িয়ে দিয়েছিলাম, এবারে 20% বেতন কমিয়ে দিচ্ছি। কি বললো, যে আমিনা বিবিকে বলল এখন তোমার 20% বেতন আরো কমিয়ে দিচ্ছি। তাহলে আমিনা বিবি যা বেতন পাচ্ছিল তার 20% কমে যাবে। আমিনা বিবি কত বেতন পাচ্ছিল, পাচ্ছে 120 টাকা, এই 120 টাকার 20% বেতন কমে যাবে। তাহলে বেতন কত পাচ্ছিল আমিনা বিবি, 120 টাকা, তাহলে 120 টাকার, 120 টাকার 20%, অর্থাৎ কত হবে দেখি আমরা, 120 টাকার বেতন তো পাচ্ছিল, তার 20% কমে গেল, 120 টাকা পাচ্ছিল, তার 20% কমে গেল, তাহলে 120 20% মানে 20% মানে নিচে কত, 100। তাহলে নিচে একটা শূন্য কাটবো, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, তাহলে পড়ে থাকছে কত, 12 × 2 মানে কত, 24 টাকা।
বোঝা গেল? তাহলে এখন আমিনা বিবির বেতনটা কত হলো? আমিনা বিবি তো 120 টাকা বেতন পাচ্ছিল, তাই না? 120 টাকা পাচ্ছিল। তাহলে ওর বেতনটা কত কমে গেল? 24 টাকা, তাই না? কত কমে গেল? 24 টাকা। তাহলে আবার আমরা লিখবো, অতএব এখন আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন হবে, আমিনা বিবির বেতন হবে কত বলো? এখন আমিনা বিবির বেতন কত হবে? আমিনা বিবির বেতন তো 120 টাকা চলছিল, 120 টাকা ছিল, এখন 24 টাকা আরো কমে গেল, বলেছে হ্রাস পাচ্ছে, তাহলে কত হচ্ছে? 96 টাকা, তাই না? তাহলে অনেকটা কমে গেল, মানে আগে একদম প্রথমে যা পেতো তার থেকেও তো দেখছি কমে গেল, তাই না? তার থেকেও তো কমে গেল। দেখো, আগে একদম শুরুতে আমিনা বিবি কত টাকা বেতন পাচ্ছিল প্রথম যখন কাজে ঢুকেছিল। আমিনা বিবি যখন প্রথম কাজে জয়েন করে তখন আমিনা বিবি কত টাকা বেতন পাচ্ছিল? 100 টাকা। ভালো কথা। তারপরে 20% বেতন বেড়ে গেল, বৃদ্ধি পেল, মানে কত হলো? 120 টাকা। এবারে বলছে 20% বেতন বেড়ে গেছিল, বৃদ্ধি পেয়ে গেছিল, এবারে 20% বেতন যখন কমে গেল তখন তো আবার 120 থেকে কোথায় চলে যাওয়া উচিত? 100-তে তো, কিন্তু সেটা না হয়ে কত হয়ে গেল? ওর বেতনটা 96 হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কারোর একটা মাইনে ছিল কত টাকা, কেউ একটা বেতন পাচ্ছিল আমিনা বিবি 100 টাকা, 20% বেতন যেই বেড়ে গেল তখন ওর মাইনে কত হয়ে গেল? বেতনটা হয়ে গেল 120 টাকা, 20% বেড়ে গেছে বলে। এবারে এখন 120 টাকায় রয়েছে ওর বেতনটা। এবারে যদি মালিক বলে, আমিনা বিবির যে মালিক, আমিনা বিবি যে কোম্পানিতে কাজ করে তার মালিক যদি বলে তোমার বেতনটা 20% বাড়িয়ে দিয়েছিলাম, এবারে আবার 20% কমিয়ে দিলাম, তাহলে 20% কমিয়ে দিলে আরও তো, মানে 20% কমিয়ে দিলে তো আবার 100-তে চলে আসা উচিত, তাই না? কিন্তু তেমনটা কিন্তু হয় না। 20% কমিয়ে দিচ্ছে মানে কিন্তু বেতনটা হয়ে যাচ্ছে 100-রও কম, 100-রও নিচে, মানে 96 টাকা। বোঝা গেল? প্রথমে কাজে ঢুকেছিল 100 টাকায়, বেড়ে গিয়ে হলো কত বলো? 120। 120 থেকে যখন 20% কমে যাচ্ছে তখন কিন্তু 100 হচ্ছে না, তখন আরো কমে যাচ্ছে, কত হচ্ছে? 96। বোঝা গেল? তাহলে এবারে অ্যান্সারে জানতে চেয়েছে 100-র মধ্যে কত কমে গেল। অ্যান্সারে তোমরা দেখবে দাগ দেবে, যেটা জানতে চেয়েছে যে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, শতকরা মানে কি 100-র মধ্যে কত পরিবর্তন হলো, 100 থেকে কত কমে গেল। তা দেখো, 100 থেকে 4 কমে গেল তবেই তো 96 হলো না। 100 থেকে কত কমে গেল, 100 থেকে কত কমে গেল, মানে 100 থেকে কত কমে গেল মানে কি, 100 থেকে এই যে কত কমে গেল? 96 হলো, তার মানে কি 4 কমে গেল। তাহলে এটা আমাদের এবারে উত্তর লিখতে হবে, যে এরকমভাবে উত্তর লিখব, আমিনা বিবির বেতন, আমিনা বিবির আমিনা বিবির বেতন শতকরা শতকরা 4 কি কমে গেল, তাই তো? আমিনা বিবির বেতন বলেছে শতকরা কত পরিবর্তন হলো, শতকরা 4 পরিবর্তন হলো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলে যাব 18-র দাগে। তাহলে এবারে আমরা চলে আসবো 18-র দাগে। 18-র দাগে দেখবে বলে দিয়েছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে একটা আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রটাকে আমি আগে আঁকবো। হ্যাঁ, আয়তক্ষেত্রটাকে আমি আগে আঁকি। তাহলে এই হলো একটা আয়তক্ষেত্র, ভাবো এরকম একটা আয়তক্ষেত্র রয়েছে, যার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 100, আচ্ছা প্রস্থকে কত ধরে নেব? দেখো প্রস্থ তো সর্বদা দৈর্ঘ্যের থেকে ছোট হয় না, মানে এখানে 80 বা 90 বা 70 এরকম কিছু ধরা উচিত, কিন্তু অঙ্কটা করবার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি 100। বোঝা গেল? অঙ্কটা করার সুবিধার জন্য আমি প্রস্থকেও 100 ধরে নিচ্ছি, কিন্তু প্রস্থকে কিন্তু 100 ধরা উচিত নয়, কারণ দৈর্ঘ্য বড় হয় প্রস্থ তো ছোট হয়, তাই না? কিন্তু অঙ্কটা করবার সুবিধার জন্য আমি 100 ধরে নিলাম।
ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যকেও 100 ধরে নিলাম, প্রস্থকেও 100 ধরে নিলাম। তাহলে দেখো আমরা এখানে লিখব মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক, 100 একক, এবং প্রস্থ 100 একক। বোঝা গেল? দৈর্ঘ্য প্রস্থ দুটোই কি 100 একক। তাহলে দৈর্ঘ্য কত 100 একক, প্রস্থ কত 100 একক। এবারে তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? এইটার ক্ষেত্রফল, তাহলে চলো আমরা এবারে ক্ষেত্রফলটা বের করি। তাহলে দেখো আমি এবারে লিখবো অতএব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি বলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 100 ইন্টু প্রস্থ কত 100 করে। তাহলে কত হচ্ছে? 100 আর 100 গুণ করলে কত হবে তোমার? 10,000, তাই না? 10,000 বর্গ একক। 10,000 কি বর্গ একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলাম, পেয়ে গেলাম কত? ক্ষেত্রফল। তার মানে এর ভেতরে কতটা জায়গা রয়েছে? 10,000 বর্গ একক জায়গা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি বলেছে? দৈর্ঘ্যকে 15% বাড়িয়ে দেওয়া হলো, প্রস্থকে 15% কি বলেছে? কমিয়ে দেওয়া হলো। তাহলে দৈর্ঘ্যকে কি করা হলো? 15% বাড়িয়ে দেওয়া হলো। মানে দৈর্ঘ্য আগে ছিল কত? 100 করে, এখন দৈর্ঘ্য কত হয়ে যাবে? এখন দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে 15% বেড়ে যাচ্ছে, মানে কত? 115 হয়ে যাবে। আর প্রস্থ কত বলেছে? 15% কমে যাচ্ছে। তাহলে এখন প্রস্থ কত হয়ে যাবে? 15% কমে যাচ্ছে মানে তোমার হয়ে যাবে প্রস্থ কত? 85 করে হয়ে যাবে, তাই না? প্রস্থ এখন তোমার হয়ে যাবে কত? 85। আর দৈর্ঘ্য কি 15% বেড়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে? 115 করে। বোঝা গেল? তাহলে চলো এটাকেই আমরা এবারে লিখব। তাহলে লিখব কি? দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল, অর্থাৎ কত হয়ে গেল? 15% বৃদ্ধি পেল। আচ্ছা আমি তাহলে 15% বৃদ্ধি পেলে কত হবে? 115 করে। আর প্রস্থ 15% কমে গেলে কত হবে? 85% করে। তাহলে আমি আর বেশি কিছু লিখছি না, বৃদ্ধি আমি শুধু এইরকমভাবে লিখছি যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে ও প্রস্থ 15% হ্রাস পেলে ক্ষেত্রফল হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ডাইরেক্ট চলে এলাম। ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বের করবার সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলো দৈর্ঘ্য কত? এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে? 115। আর প্রস্থ কত হয়ে গেছে? 85 করে। তাহলে চলো এটাকে আমরা গুণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমি না এই অংশটাকে, এই জায়গাটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাকে মুছে দিচ্ছি। এবারে গুণটাকে আমরা করি। কত? 115 আর কত? 85। দেখি গুণ করলে কত হয়। 5 5 25, 5 হাতে কত রয়েছে? 2। 5 একে 5 আর 2 7, 5 একে 5। আবার দেখো 8 5 40, 0 হাতে কত রয়েছে? 4। 8 একে 8 আর 4 12, হাতে রয়েছে 1। 8 একে 8 আর 1 9। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 5 7 7 9, মানে কত? 9,775। কত? 9,775, 9,775 বর্গ একক। বোঝা গেল? তাহলে এইটার ভেতরের ক্ষেত্রফল কত? 9,775 বর্গ একক, মানে এইটার ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রফল কত ছিল? 10,000। মানে আগে ছিল 10,000, এখন হয়ে গেছে কত? 9,775 বর্গ একক। তাহলে আগের থেকে এখন কি ক্ষেত্রফল বেড়ে গেছে নাকি কমে গেছে? এখন অবশ্যই ক্ষেত্রফল কি কমে গেছে। কতটা কমে গেছে সেটাই জানতে চেয়েছে, কতটা কমে গেছে। তাহলে দেখো আমরা লিখবো অতএব ক্ষেত্রফল, কি লিখবো আমরা? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে আগে ছিল কত ক্ষেত্রফল বলো? 10,000।
এখন হলো কত ক্ষেত্রফল ৯,৭৭৫। তাহলে ক্ষেত্রফল কতটা কমে গেল বিয়োগ করতে হবে। তাহলে দেখো ৭৭৫, তো তাহলে বিয়োগ করলে হবে ২২৫ বর্গ একক। ঠিক আছে, তাহলে এই এতটা কমে গেল আগের থেকে। আগে ছিল ১০,০০০, এখন ৯,৭৭৫, মানে কমে গেল কত তোমার ২২৫ বর্গ একক। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত কমবে, অ্যান্সারে জানতে চেয়েছে কি শতকরা কত কমে গেল, শতকরা কত কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা ত্রৈরাশিকেও করতে পারি, আবার কি ঐকিক নিয়মেও করা যেতে পারে, যা ইচ্ছা। তো আমি ভাবো ত্রৈরাশিকেই করছি। তাহলে আমি দেখো এই দিকে লিখছি কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আর এই দিকে দেখো আমি লিখছি হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল, হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল। ঠিক আছে, হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল। তাহলে বলো, আগে প্রথমে ক্ষেত্রফল কত ছিল ১০,০০০, ১০,০০০-এর মধ্যে কমলো কত ২২৫, ১০,০০০-এর মধ্যে কমলো ২২৫, বা ১০,০০০ থেকে কমলো ২২৫, তাই না, ১০,০০০-এর থেকে কমলো ২২৫। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত কমে গেল, মানে ১০০-র মধ্যে কত কমে গেল জানতে চেয়েছে, বোঝা গেল। তাহলে সম্পর্ক কি হবে, সরল হবে, তাই না, কারণ কি এই ক্ষেত্রফলটা তোমার যত বাড়বে হ্রাসের পরিমাণটাও কি ততটাই বেড়ে যাবে, তাই না। আর এটা যখন ১০০ হবে, ক্ষেত্রফলটা যখন কমে যাবে, তাহলে হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফলটাও কি কমে যাবে। সেই জন্য তাহলে আমরা এখানে কি লিখব, ক্ষেত্রফল ও এই যে এইটা হ্রাসপ্রাপ্ত, হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফলের মধ্যে, হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফলের মধ্যে মধ্যে সম্পর্ক কি হবে, সম্পর্ক হবে কিন্তু সরল। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা ত্রৈরাশিকে যেরকম ভাবে করে সেইভাবে আমরা করে ফেলি। প্রথমে দেখো উপরে কত রয়েছে ১০,০০০, তাহলে ১০,০০০ ইস টু নিচে কত রয়েছে ১০০, তারপরে দেখবে এখানে কত রয়েছে ২২৫ ইস টু এক্স, তারপরে দেখবে এখানে হচ্ছে কত ১০,০০০, তারপরে নিচে আমরা কত লিখব ১০০ ইজুকাল টু, আচ্ছা এই যে সমানুপাতের চিহ্নের জায়গায় ইজুকাল টু দেবো, আবার দেখো কত রয়েছে এখানে ২২৫ বাই কত এক্স। এরপরে কোনাকুনি গুণ করলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো আমি এই অংশগুলোকে না মুছে দিচ্ছি, এগুলোর তো আর কোনো কাজ নেই, মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে এই এক্স এর দেখবে এই তো এক্স, এক্স এর কোনাকুনিতে দেখো রয়েছে ১০,০০০, তাহলে আমি এক্স এর সাথে গুণ করব কাকে ১০,০০০-কে, তারপরে এই দিকে দেখবে ১০০-র সাথে কোনাকুনি থেকে রয়েছে ২২৫, তাহলে ১০০-র সাথে আমি গুণ করব কাকে ২২৫-কে, তারপরে এই যে এই ১০,০০০-টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে যাব, তাহলে কত হবে এই দিকে নিয়ে গেলে হবে ১০০ ইন্টু ২২৫ বাই নিচে কত লিখবো আমরা ১০,০০০। তাহলে কাটাকুটি করি এবারে আমরা, দেখো নিচে দুটো শূন্য কাটবো, ওপরে দুটো শূন্য কাটবো। আচ্ছা এখানে দেখো কত রয়েছে ২২৫ আর ১০০, ২৫-এর নামতাটা আমরা পড়ি, ২৫-এর নামতাতে ২৫-৯ কত হয় ২২৫, ২৫-৪ কত হয় ১০০। তাহলে আর তো কাটাকুটি যাবে না, তাহলে আমরা কত পাচ্ছি এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি, দেখো উপরে ৯, নিচে কত ৪, তাই না। তারপরে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেবো, হয়ে যাবে শেষ। তাহলে চলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে ৪ দুয়ে কত হবে ৮, বিয়োগ করলে ১, একটা গিয়ে বসবে এইখানে, আর ৪ বসবে কোথায় এখানে। তাহলে এক্স ইজুকাল টু কত পাচ্ছি ২ পূর্ণ ১/৪। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল অঙ্ক শেষ। জাস্ট তোমরা একটু উত্তর লিখে দেবে। বলে দিয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, তো ক্ষেত্রফল তো হ্রাস পেয়েছে কতটা, এই যে এইটা। তাহলে আমরা কি লিখব, যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত ২ পূর্ণ ১/৪% হ্রাস পেল। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা কি শেষ।
তো দেখো এবারে আমরা আসবো 19-এর দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। তাহলে একটা ঘর রয়েছে, হ্যাঁ, ঘর, এবং দেখো বলে দিয়েছে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা 10% করে বৃদ্ধি পায় তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমি এখানে আর কোনো ছবি আঁকছি না, কারণ এখানে একটা ঘরের কথা বলেছে, ঘর। ঠিক আছে, এই যে তোমরা বাড়ি, এই যে বাড়ির মধ্যে যে ঘর হয় সেই ঘরটার কথাই বলেছে। ঘরের কি হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, আর কি হয়, উচ্চতা হয়। তো দৈর্ঘ্য প্রস্থ এগুলো কত করে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বইয়ের মধ্যে কত করে বলে দেওয়া আছে আমরা দেখে নিই। দেখো দৈর্ঘ্য বলেছে 15 মিটার, দেখো দৈর্ঘ্য বলেছে কত, 15 মিটার, আমি শুধু 15 বলে লিখছি। প্রস্থ দেখো বলেছে 10 মিটার, আর উচ্চতা বলেছে 5 মিটার। এবারে প্রত্যেকটা 10% করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার আগে যে ঘরটার কথা আমি তোমাদের বললাম, এই তো ঘর, এই ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলটা আগে আমরা বের করি। তো যে ঘরের, একটি ঘরের, দেখো আমি লিখছি ঘরের একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, এটা কিন্তু তোমরা কোষে দেখি 1.1-এ করেছো। কোষে দেখি 1.1-এ সূত্রটা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? এটা তো তোমরা একদম প্রথম চ্যাপ্টারেই করেছো, ক্লাস 8-এর। তাহলে কত হচ্ছে বলো, আমরা যদি এখানে মানগুলোকে বসাই তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, দেখো দৈর্ঘ্য তোমার 15 প্লাস প্রস্থ কত বলো, প্রস্থ তোমার 10, উচ্চতা কত তোমার 5, তাহলে এখানে হচ্ছে কত 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এই দুটো 15 আর 10কে যোগ করলে 25 ইন্টু 5, তাহলে হচ্ছে কত 2 আর 25 গুণ করলে কত 50, 50 আর 5-এ কত হচ্ছে 250 বর্গ একক। আমরা যখন ক্ষেত্রফল বের করব পাশে কি লিখবো, বর্গ একক। ঠিক আছে, এত দূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো কি বলেছে, এইবারে এই যে ঘর, সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাকে 10% করে কি করা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বর্গ এককটা এখানে লিখছি, হ্যাঁ। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পেলে কত হবে আমরা দেখি এক এক করে। তাহলে দেখো আমি এখানে লিখবো দৈর্ঘ্য 10% বৃদ্ধি বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে হবে কত হবে বলো, 10% বৃদ্ধি পেলে কত হবে, এমনিতেই দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য 15, তার 10%, 15 এর 10%, 15 ইন্টু 15 এর 10%, 15-র 10% মানে আমি কি লিখবো, নিচে 100 লিখবো, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে দেখো নিচে একটা শূন্য কাটবো, ওপরে একটা শূন্য কাটবো। তারপরে দেখো ওপরে কত রয়েছে, খুব ভালো করে দেখবে, ওপরে দেখো এখানে রয়েছে 15 আর নিচে কত 10, তাহলে 15কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 15কে 10 দিয়ে ভাগ করি, 10 একে 10 বিয়োগ করলে 5, দশমিক আছে শূন্য বসলো, তাই তো, 10 5-এ কত 50, তাহলে হচ্ছে কত 1.5, বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত 1.5, দৈর্ঘ্য 10% যদি বেড়ে যায় তাহলে কত হবে 1.5। তাহলে আগে ছিল 15, এখন আরও কিন্তু 1.5 বেড়ে গেল। তাহলে এখন কত হলো বলো, এখন কত হলো, আগে ছিল 15, আগে দেখো কত ছিল 15, এখন আরো 1.5 মানে 1.5 বেড়ে গেল। তাহলে এখন কত হলো, তাহলে 15 যোগ করে দিলেই তো আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 15-র সাথে আমি 1.5-এর সাথে 15 যোগ করলে কত পাবো, পাবো 16.5 মিটার, বোঝা গেল, 16.5 মিটার, বোঝা গেল? তাহলে এখন দৈর্ঘ্য কত হলো, এখন দৈর্ঘ্য হলো তোমার 16.5 মিটার, ঠিক আছে? তাহলে আমি এখন দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে, 15টা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে 16.5 মিটার, এখানে 16.5 লিখলাম, ঠিক আছে?
এবারে প্রস্থ, সেও 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা এবারে কি লিখবো, দৈর্ঘ্যটা তো হয়ে গেল, এবারে আমি কি লিখবো, প্রস্থ লিখবো। প্রস্থ 10% বৃদ্ধি পেলে, প্রস্থ 10% বৃদ্ধি পেলে পেলে হবে কত হবে বলো? প্রস্থ এমনিতেই কত, প্রস্থ এমনিতে দেখো রয়েছে 10, সেই 10 তার 10%, 10 এর 10%, 10 এর 10, এই যে লিখলাম দেখো 10% মানে কি নিচে 100 দেব, তাই না? বোঝা গেল? তাহলে নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, আবার দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, তাহলে পড়ে থাকছে কত বলো? বলো এখানে হচ্ছে কত? দেখো আমি এবার উপরের অংশটাকে এবার মুছে দিচ্ছি, হ্যাঁ, নইলে তো আর এখানে ধরবে না, তাই না? উপরের এই অংশটাকে দেখো আমি মুছে দিই। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, উপরে দেখো এখানে পড়ে রয়েছে 1, তাই তো? কত পড়ে রয়েছে? 1। আচ্ছা আগে কত ছিল? আগে ছিল তোমার 10, এখন আরো 1 বেড়ে গেল, তাহলে কত হলো? আগে ছিল 10, সেই 10টাকে তো যোগ করতে হবে, 10, আর এখন আরো 1 বৃদ্ধি পেল, তাহলে কত হলো? তাহলে 10 আগে ছিল, এখন আরো 1 বেড়ে গেল, তাহলে এখন হলো কত? 11, তাই না? এখন হলো কত তোমার? 11 একক। বোঝা গেল? এখন কত হলো তাহলে তোমার? 11 একক। আগে ছিল 10, এখন হয়ে গেল কত? 11 একক। ঠিক আছে? এই এইবারে আমরা চলে আসব উচ্চতাতে। উচ্চতায় দেখি কি পরিবর্তন ঘটছে, দেখি উচ্চতা বলো। উচ্চতাও 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আবার আমরা লিখব যে উচ্চতা, লিখব উচ্চতা 10% বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে পেলে হবে, তাহলে 10% বৃদ্ধি পেলে কত হবে বলো উচ্চতাটা? তাহলে দেখো উচ্চতা এমনিতেই কত রয়েছে? 5, তাই না? 5, সেই 5 এর 10%, তাই তো? তাহলে আমি এবার এইখানে করি, করলে কত হবে দেখো, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবে, তাহলে উপরে পড়ে রয়েছে 5 আর নিচে কত? নিচে পড়ে রয়েছে দেখো 10, তাহলে 5কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5কে 10 দিয়ে ভাগ করলে হবে, দশমিক বসিয়ে শূন্য আনবো, তাই তো? তাহলে কত হবে এখানে তোমার? এখানে হবে তাহলে তোমার 10 5-এ 50, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা জাস্ট শূন্য বসিয়ে নেব, তাহলে এখানে কতটা বেড়ে গেল? 0.5, 0.5 বেড়ে গেল। তাহলে আগে কত ছিল? আগে দেখো উচ্চতা ছিল 5, এখন আরো বেড়ে গেল এইটা, তাহলে এখন কত হলো বর্তমানে? আগে ছিল 5, এখন আরো বেড়ে গেল, প্লাস করলাম, কতটা বেড়ে গেল? 0.5। তাহলে আগে ছিল 5, এখন 0.5 আরো বেড়ে গেল, তাহলে এখন কত হলো? 5.5 একক, তাই না? বোঝা গেল? তাহলে এখন কত হলো? ক্ষেত্রফল 5.5 একক। তাহলে এখন সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো বেড়ে গেল না? আগে ছিল 15, সেটা হয়ে গেল 16.5, আগে ছিল 10, সেটা হয়ে গেল 11, আগে ছিল 5, সেটা হয়ে গেল 5.5। তাহলে এখন দেখবো চার দেওয়ালের ক্ষেত্রফলটা কত হচ্ছে। এখন চার দেওয়ালের ক্ষেত্রফলটা কত হচ্ছে আমরা দেখি, চলো। তাহলে আমরা লিখব অতএব এখন চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল। তো দেখি এখন চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। চার দেওয়ালের ক্ষেত্রফল বের করবার সূত্র কি তোমরা সবাই জানোই, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে দেখো এখানে আমরা 2 যেমন আছে আছে, দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 16.5, 16.5 প্লাস প্রস্থের জায়গায় কত বসাবো? 11, ইন্টু উচ্চতার জায়গায় কত বসাবো? 5.5। তাহলে দেখি 2 ইন্টু, এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 16.5 আর 11কে যোগ করলে কত হবে? হবে কিন্তু 27.5, তাই তো?
তারপরে ইন্টু 5.5। তাহলে চলো এই সব কটাকে আমরা এবারে কি করব, গুণ করব। হ্যাঁ, তাহলে এগুলোকে আমি দেখো মুছে দিচ্ছি। এবারে এটাকে আমরা গুণ করব। এই যে তোমার 2 × 27.5, 27.5 আর 2কে গুণ করলে কত হবে? 2 × 5 = 10, হাতে রয়েছে 1, 2 সাথে 14 আর 1 15, হাতে রয়েছে 1, 2 2 4 আর 1 5। দশমিকের পরে যেহেতু একটা ঘর, তাহলে এক ঘর পর আমরা দশমিক বসাবো। কত হলো? 55। সেই 55-র সঙ্গে 5.5কে গুণ করব। 5.5 আর 55, তাহলে কত হবে? 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 5 25-এর 2 27। আবার গুণ করলে সেই একই তো হবে। তাহলে এখানে হচ্ছে কত? 12, হাতে রয়েছে 1 0। এবারে দেখো দশমিকের পরে কি একটাই মাত্র সংখ্যা, তো দশমিকের পরে একটাই সংখ্যা, সেজন্য এক ঘর পর দশমিক দিলাম। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 302.5। তাহলে এখানে আমরা গুণফলটা কত পাচ্ছি? 302.5। পাশে লিখবো কি? বর্গ একক। ক্ষেত্রফল বের করলে বর্গ কথাটা লিখতেই হবে। ঠিক আছে, তাহলে এতদূর আশা করি বোঝা গেছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? আগে চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? দেখবে আগে চার দেওয়ালের ক্ষেত্রফল ছিল 250। এই দেখো, এই জন্য আমি এটাকে এখনো মুছিনি। দেখবে এখানে আমি ক্ষেত্রফল বের করেছিলাম না, তো আগে ক্ষেত্রফল ছিল 250, এখন হয়ে গেছে কত? 302.5। ক্ষেত্রফল বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? ক্ষেত্রফল কি বৃদ্ধি পেল? ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে এখন ক্ষেত্রফলটা কত তোমার? 302.5 থেকে বিয়োগ করবো আগে কত ছিল? 250। তাহলে তোমার হবে কত? 52.5 বর্গ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত বেড়ে গেল? 52.5 একক। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল বলো? কি করে করব? ঐকিক নিয়মেও করা যায়, ত্রৈরাশিকেও করা যায়। আমি ত্রৈরাশিক করছি। তাহলে দেখো, আমি এখানে দেখো লিখছি ক্ষেত্রফল, আর এই দিকে দেখো লিখছি বর্ধিত ক্ষেত্রফল। বর্ধিত ক্ষেত্রফল। তাহলে এবারে তোমরা আমাকে বলো, ক্ষেত্রফল আগে কত ছিল? 250, তাই না? আগে একদম প্রথমে ছিল 250, পরে হলো এইটা। তাহলে ক্ষেত্রফল যে বেড়ে গেল, কতটা বেড়ে গেল? এইটা 52.5, এই এতটা বেড়ে গেল। কতর মধ্যে, মানে কোথা থেকে বেড়ে গেল? কোথা থেকে? 250 থেকে বেড়ে হলো 302, তাই তো? তার মানে 250 থেকে। তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল সেটাকে এখানে লিখতে হবে। মানে কি 250-এর মধ্যে বেড়ে গেল এইটা, 250-এর মধ্যে বেড়ে গেল এইটা। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে 100-র মধ্যে কত বাড়বে। ঠিক আছে, 100-র মধ্যে কত বাড়বে। তাহলে ক্ষেত্রফল, আচ্ছা আমাদের তাহলে এখানে সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে সরল। তাহলে এখানে লিখে রাখবো যে ক্ষেত্রফল ও বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে, বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে, বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি বলতে পারি আমরা? বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক সরল, তাই না? তাহলে এবারে যেরকম ভাবে অঙ্কটা করে জানোই তো তোমরা। 250 কত লিখবো আমরা? নিচে দেখো কত রয়েছে? 100। সমানুপাতের চিহ্ন দেব। আবার দেখো ওপরে কত লেখা রয়েছে? 52.5 এক্স। তারপরে 250 বাই কত হবে? 100। আচ্ছা ওপরে তাহলে দেখো কত থাকছে? 52.5 বাই এক্স। কোনাকুনি আমরা গুণ করব, করলে কত হবে বলো? আচ্ছা আমি কোনাকুনি গুণ করব, ওপরে করছি, ওপরে এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো কোনাকুনি গুণ করব। তাহলে এখানে এই যে দেখো কত হচ্ছে, এখানে দেখবে হচ্ছে তোমার 52.5-এর সাথে কার গুণ হবে? 52.5-এর সাথে গুণ হবে এই, না সরি, এখানে 250-এর সাথে গুণ হবে এক্সের, তাই তো? এক্সের সাথে কার গুণ হবে? 250-এর। আর 100-র সাথে গুণ হবে এইটার, 100-র সাথে গুণ হবে কার? 52.5-এর।
তাহলে এবারে দেখো 250টা গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ, তাহলে 250টা গুণ এই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করব। তাহলে কি দিয়ে কাটবো, একেবারে আগে আমরা না দশমিকটাকে তুলি, দশমিকের ঝামেলাটাকে আগে মেটাই। দেখো এই তো দশমিক যদি উঠে যায় তাহলে কি হবে, নিচে আমরা লিখবো 1, দশমিকের পরে কটা সংখ্যা, দেখো একটাই মাত্র সংখ্যা, তাহলে একটা শূন্য বসাবো। কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, তাহলে নিচে পড়ে থাকছে 25 আর ওপরে কি থাকছে, ওপরে থাকছে তোমার 525, আর নিচে 25, 25 দুগুণে 50, বিয়োগ করলে 2, ওপর থেকে 5 নামবে, 25 একে 25, তাহলে হচ্ছে কত 21, 25 একে 25, এই পুরোটাকে ভাগ করলে কত হবে 21, তাহলে এক্স ইজুকাল টু কত হবে 21। তাহলে অ্যান্সার লিখে নেবে। অ্যান্সারে কি জানতে চেয়েছে আমাদের কাছে, যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে লিখবো ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল, লিখবো ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। তাহলে এই আমাদের হয়ে গেল 19-এর দাগের অঙ্কটা শেষ। চলে যাব 20-র দাগে। তো দেখো এবারে আমরা করব 20-র দাগের অঙ্কটা। 20-র দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। তারপরে দেখবে বলে দিয়েছে 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। এই অঙ্কটা হলো কিছুটা কোন অঙ্কের মতো বলতো, 16-র দাগের অঙ্কের মতো। আচ্ছা তারপরে পড়ি কি বলেছে, বলে দিয়েছে বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করি। নিচে দেখবে লেখা রয়েছে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। এই লাইনটায় তোমরা কিন্তু অবশ্যই দাগ দেবে, যেটাই বলে দিয়েছে কোনো প্রতিযোগী কিন্তু দুটো বিষয়তে নাম দেয়নি। ঠিক আছে, হয় তারা একটা বিষয়তেই নাম দিয়েছে, আর নইলে তারা তিনটে বিষয়তে নাম দিয়েছে। বোঝা গেল, হয় তারা শুধুমাত্র লং জাম্পে নাম দিয়েছে আর কিছুতে দেয়নি, আবার অনেকে এরকম হতে পারে যে তিনটেতেই নাম দিয়েছে, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্পে, আর নইলে শুধু হয় 100 মিটার দৌড় বা শুধু লং জাম্প, এরকম ব্যাপার। তাহলে ঠিক 16-র দাগের অঙ্কটায় যেভাবে আমরা করেছিলাম ওইভাবে করব। তাহলে দেখো 16-র দাগের অঙ্কে ঠিক যেরকম ভাবে একটা ছবি এঁকেছিলাম না, ঠিক সেই রকম ছবি আঁকবো। আচ্ছা দেখো প্রথমে আমি একটা এরকম গোল আঁকলাম। ঠিক আছে, এটা হলো 100 মিটার দৌড় বলে দেখো আমি লিখে রাখছি 100 মিটার, আর দৌড় কথাটা লিখছি না, 100 মিটার। ঠিক আছে, আচ্ছা আমি এই জায়গাটাতে লিখি, হ্যাঁ 100 মিটার বলে, এই যে এই জায়গাটাতে আমি লিখি 100 মিটার, 100 মি বলে লিখে রাখলাম। ঠিক আছে, আচ্ছা 100 মিটার দৌড়, তারপরে দেখো রয়েছে 200 মিটার দৌড়, তাহলে এই যে 200 মিটার দৌড়, তারপরে আমি এরকম করলাম। আচ্ছা 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, খুব ভালো করে দেখবে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কিন্তু 20%। ঠিক আছে, এই 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, 20%। ঠিক আছে 20%। আচ্ছা তারপরে দেখো রয়েছে 200 মিটার দৌড়। ঠিক আছে 200, আমি এখানে লিখছি 200 মি বলে, মানে কি 200 মিটার দৌড়, এই 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, বলো 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, চলো দেখে নিই আমরা। 200 মিটার দৌড়ে দেখবে নাম দিয়েছে 15%, তাই তো 15% নাম দিয়েছে। তাহলে এখানে 15% দেখো আমি লিখে রাখছি, এই জায়গাটাতে লিখি, হ্যাঁ 15%, 15%, 15% নাম দিয়েছে কি 200 মিটার দৌড়ে। আচ্ছা এরপরে দেখবে বলে দিয়েছে লং জাম্প, লং জাম্পে নাম দিয়েছে কত পার্সেন্ট, লং জাম্পে দেখবে নাম দিয়েছে কিন্তু 10%। ঠিক আছে 10%, তাহলে লং জাম্প, তাহলে লং জাম্পকেও দেখবে আমি এইখানে এরকম ভাবে নিয়ে নিলাম, লং জাম্পকে আমি এরকম ভাবে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি লিখে রাখছি কি লং জাম্প, লং জাম্পে রয়েছে তোমার কত পার্সেন্ট, 10%, তাই তো।
লং জাম্পে এবং 10% শিক্ষার্থী হলো লং জাম্পে। তাহলে দেখো আমি এইখানে দেখো লিখে রাখছি কি 10%। এইবারে দেখো বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে, তোমরা এই জায়গাটাতে দাগ দেবে, বলে দিয়েছে 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, তিনটেতেই নাম দিয়েছে 5% শিক্ষার্থী। মানে কি, এমন 5% মানুষ আছে বা প্রতিযোগী আছে যারা কি করেছে 100 মিটারেও নাম দিয়েছে, 200 মিটারেও নাম দিয়েছে, আবার লং জাম্পেও নাম দিয়েছে। তার মানে তিনটেতেই কমন, তিনটেতেই কমন কোন জায়গাটা, তিনটে গোলের মধ্যেই তিনটে গোল, তিনটে দেখো বৃত্ত রয়েছে, 100 মিটারের, 200 মিটারের আর লং জাম্পের। এই তিনটে বৃত্তেরই একটা কমন পোর্শন আছে, দেখো তিনটে বৃত্তেরই না একটা কমন পোর্শন আছে। সেই কমন পোর্শনটাকে দেখো আমি এখানে এঁকে দিচ্ছি। এই দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এই যে দেখো আমি সবুজ কালার দিয়ে চিহ্নিত করছি, সবুজ কালার দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো তো কোন জায়গাটার কথা আমি বলছি, এই যে এই জায়গাটার কথা। এই অংশটা দেখবে তিনটে বৃত্ততেই কি কমন, তাই না? আর সেইটা হলো কি 5%। বোঝা গেল? সেটা হলো কত, 5%। এইবারে আমরা বের করব ঠিক 16 দাগের অঙ্কটার মতো, শুধু 100 মিটারে তাহলে কতজন নাম দিয়েছে, শুধুমাত্র 100 মিটারে তাহলে কতজন নাম দিয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখছি শুধু 100 মিটারে, শুধু 100 মিটারে নাম দিয়েছে, শুধু 100 মিটারে নাম দিয়েছে কতজন তাহলে বলো তোমরা, শুধু 100 মিটারে নাম দিয়েছে কতজন? তাহলে 100 মিটারের বৃত্তটাকে ভালো করে দেখো, 100 মিটারের বৃত্তটা হলো এইটা, তোমার বুঝতে পেরেছো তো? এই যে এই বৃত্তটা, এই পুরো বৃত্তটা দেখো, 100 মিটারের এই যে পুরো বৃত্তটা দেখতে পেয়েছো তো? আমি এর ওপর দিয়েও করে দিলাম। এই যে পুরো 100 মিটারের বৃত্তটা কত পার্সেন্ট, 100 মিটারের বৃত্তটা হলো দেখবে, দেখো এখানে লেখাই রয়েছে 20%। সেই 20-র মধ্যে একটা অংশ কিন্তু দেখো এখানে রয়েছে 5। বোঝা গেল তো? তাহলে এই একটা অংশ যদি 5 হয়, আমি এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এবারে দেখে বলো, এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে বৃত্তটা, এই পুরো বৃত্তটায়, পুরো বৃত্তটা কত সেমি বলো? পুরো বৃত্তটা হলো কিন্তু তোমার কত সেমি, 20%। তার মধ্যে এইটুকুনি অংশ কত, 5। তাহলে বাকি এই পুরো অংশটা কত, বাকি এই পুরো অংশটা তাহলে কত হবে? 20 থেকে আমি কি করব, বিয়োগ করব, এই যে এই 5কে বিয়োগ করব, এই যে এই 5কে বিয়োগ করব, তাহলে এই হয়ে যাবে কত, তোমার 15%, তাই না? তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, তাহলে এই যে এখানে তাহলে কত হবে, শুধু 100 মিটারে নাম দিয়েছে কতজন, 20% থেকে আমরা বিয়োগ করব কতকে, 5%কে, তাহলেই হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট হবে, হবে 15%। বোঝা গেল? তাহলে শুধু 100 মিটারে নাম দিয়েছে 15%। বোঝা গেল? চলো এবার এই জায়গাটাকে আমি মুছে দিই। এইবারে আসবো আমরা এইটায়, এবারে আসবো আমরা এইটায়, খুব ভালো করে এবারে দেখবে। এবারে আমরা কিসে আসবো, এই যে 200 মিটার দেখতে পেয়েছো তো, 200 মিটার। এবারে আমরা দেখবো শুধু 200 মিটারে কতজন নাম দিয়েছে। তাহলে দেখো আমি আবার এখানে লিখবো শুধু 200 মিটারে, শুধু 200 মিটারে, শুধু 200 মিটারে নাম দিয়েছে, শুধু 200 মিটারে নাম দিয়েছে তাহলে কতজন, শুধু 200 মিটারে নাম দিয়েছে কতজন? তাহলে যখন আমরা 200 মিটারটা দেখব, 200 মিটারটা, তখন আমি দেখো কি করি, তখন মুছে দেবো আমি। এই যে দেখো 200 মিটার মানে দেখো এই বৃত্তটা, দেখো 200 মিটারের বৃত্ত এইটা, তাহলে এই দেখো এই হলো 200 মিটারের বৃত্ত, এই হলো 200 মিটারের বৃত্ত, তাই না? এই যে দেখো এই হলো তোমার কি 200 মিটারের বৃত্ত। তাহলে 200 মিটারের বৃত্তের মধ্যে থেকে এইগুলোকে আমি তাহলে মুছে দিচ্ছি, হ্যাঁ এইগুলোকে আমি মুছে দিলাম। তাহলে 200 মিটারের বৃত্তটা বুঝতে পারলে তো? এই যে এই যে এই হলো আমাদের তার মানে 200 মিটারের বৃত্ত। আর এই 200 মিটারের বৃত্তে কত পার্সেন্ট, বৃত্তটা টোটাল কত পার্সেন্ট দেখো, 15%, তাই না? 15%, তাহলে টোটালটা হলো কত, 15%। টোটাল বৃত্তটা হলো কত, 15%।
টোটাল বৃত্তটা, তার মধ্যে এই বৃত্তের মধ্যে এইটুকুনি অংশ কত পার্সেন্ট, এই যে এইটুকুনি অংশ, টোটাল বৃত্তটা 15, তার মধ্যে এইটুকুনি কত 5%। তাহলে বাকি এই এরিয়াগুলো তাহলে কত, টোটাল বৃত্তটা তো 15, টোটাল বৃত্তটা 15, তার মধ্যে এইটুকুনি হলো তোমার কত 5% যদি হয়, তাহলে বাকি এরিয়াটা হলো কত, বাকি এরিয়াটা 10%, তাই না? বিয়োগ করলেই আমরা পেয়ে যাব বাকি এই এরিয়াটা কত, তাহলে 10%। তাহলে এটাকেই আমরা লিখবো, কি লিখবো তাহলে, আমরা 15% থেকে বিয়োগ করলাম কত 5%কে, তাহলে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 10%। বোঝা গেল 10%। তাহলে শুধু 200 মিটারে কতজন নাম দিয়েছে সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, এবারে আমি এইগুলোকে আবার মুছে দিচ্ছি, আবার আঁকাটা যেমন ছিল সেরকমই করে দিচ্ছি। তাহলে খুব ভালো করে কিন্তু দেখো, আমি আঁকাটাকে আবার, এই তো আঁকাটা তো এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, শুধু 100 মিটারে নাম দিয়েছে কত, মানে পুরো এই এরিয়াটা, তার মানে কত, এই এরিয়াটা হলো 15%। আমি এই বৃত্তটায় লিখে রাখি, এইটা হলো 15%। আচ্ছা, এই এরিয়াটা কত, এই যে শুধু 200 মিটারে নাম দিয়েছে কত, শুধু 200 মিটারে নাম দিয়েছে কতজন, শুধু 200 মিটারে নাম দিয়েছে 10%, ঠিক আছে 10%। আচ্ছা, এবারে দেখবো শুধু লং জাম্পে কতজন নাম দিয়েছে, শুধু লং জাম্পে। তাহলে লং জাম্পের বৃত্ত কোনটা, এই যে দেখো এইখান থেকে ভাবো, আমি স্টার্ট করছি, লং জাম্পের বৃত্ত হলো এইটা, দেখো এই হলো লং জাম্পের বৃত্ত, ঠিক আছে, এই হলো লং জাম্পের বৃত্ত। তাহলে এই যে লং জাম্পের বৃত্ত, তাহলে এই টোটাল বৃত্তটা কত, লং জাম্পের বৃত্তটা হলো তোমার টোটাল 10%, দেখো লং জাম্পের, দেখো লেখাই রয়েছে লং জাম্পের বৃত্তটা হলো কত, টোটাল 10%। তাহলে এই বৃত্তটা হলো টোটাল 10%, তাহলে টোটালটা 10%, তার মধ্যে একটা অংশ যদি 5% হয়, এইটুকুনি অংশ, এই যে তোমার এই অংশটা যদি হয় 5%, এই অংশটা, এই অংশটা তোমার যদি হয় 5%, তাহলে বাকি এই এরিয়াটা হলো কত পার্সেন্ট, বাকি এই এরিয়াটা হলো তার মানে কত পার্সেন্ট, বাকি এই এরিয়াটা, তাহলে 10 থেকে আমরা কি করব, 10% হলো টোটালটা, সেখান থেকে আমি এই এরিয়াটা 5 বাদ দিলেই আমরা পেয়ে যাব কত 5%। বোঝা গেল? তাহলে বাকি এরিয়াটা কত 5%। তাহলে আমরা এবারে কি লিখবো, শুধু, শুধু লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পে, শুধু লং জাম্পে নাম দিয়েছে, শুধু লং জাম্পে নাম দিয়েছে, তাহলে কত হবে, টোটাল বৃত্তটা ছিল কিন্তু কত 10%, তাই তো, টোটাল বৃত্তটা ছিল 10%, সেখান থেকে বাদ যাবে এই অংশটা, সেখান থেকে বাদ যাবে এই যে 5%টা, তাহলে বাদ গেলে কত থাকবে 5%। বোঝা গেল? তাহলে এই যে অংশটা, এই যে খুব ভালো করে কিন্তু দেখবে, শুধু লং জাম্প কত, তাহলে 5%। বোঝা গেল? তাহলে চলো প্রথম থেকে একবার আমরা হিসাব করি। এতটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, এতটা তোমরা আশা করি বুঝে গেছো। আচ্ছা চলো, এবারে আমি একটু প্রথম থেকে হিসাব করব, প্রথম থেকে। সেই হিসাবটা হলো এরকম, তোমরা বলবে যে শুধু, শুধু 100 মিটারে কতজন নাম দিয়েছে বলো, শুধু 100 মিটারে কতজন নাম দিয়েছে, শুধু 100 মিটারে কিন্তু 15%, তাই না? দেখো শুধু 100 মিটারে নাম দিয়েছে 15%, 15% মানে কি 100 জনের মধ্যে 15 জন 100 মিটারে নাম দিয়েছে। তারপরে দেখো শুধু 200 মিটারে নাম দিয়েছে কতজন, 10%, দেখো শুধু 200 মিটারে নাম দিয়েছে কতজন, 10%, কত পার্সেন্ট, 10%, শুধু 200 মিটারে নাম দিয়েছে মানে 10% মানে কি 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে 10 জন, 10% মানে 100 জনের মধ্যে 10 জন 200 মিটারের এই দৌড়ে নাম দিয়েছে, শুধু 200 মিটারে, আর কিচ্ছুতে নাম দেয়নি, আর কিচ্ছুতে নাম দেয়নি, শুধু 200 মিটারে 10%, শুধু 100 মিটারে মানে আর কিচ্ছুতে নাম দেয়নি, শুধু 100 মিটারে দিয়েছে কত 15%, শুধু লং জাম্পে, শুধু লং জাম্পে আর কিচ্ছুতে নাম দেয়নি, আর কিচ্ছুতে নাম দেয়নি 5%। বোঝা গেল? 5%, 5% শুধু লং জাম্পে আর কিচ্ছুতে নাম দেয়নি। কিন্তু বা কিছু 5% আছে, এই যেমন এই 5%টা কিন্তু তিনটেতেই নাম দিয়েছে, এই 5%টা কিন্তু তিনটেতেই নাম দিয়েছে, এই 5%টা কি
তিনটেতেই নাম দিয়েছে, 100 মিটারেও নাম দিয়েছে, 200 মিটারেও নাম দিয়েছে, লং জাম্পেও নাম দিয়েছে। কত পার্সেন্ট? 5%। বোঝা গেল? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কত পার্সেন্ট কিছুতেই নাম দেয়নি, কোনো খেলাতেই অংশগ্রহণ করেনি। তাহলে কত? কোনো খেলাতেই অংশগ্রহণ করেনি কত? তোমরাই বলো, কোনো খেলাতেই অংশগ্রহণ করেনি, না 100 মিটার, না 200 মিটার, না লং জাম্প, কিচ্ছুতে অংশগ্রহণ করেনি। তাহলে কত? তাহলে দেখো পার্সেন্টে হিসাব হচ্ছে তো, এখানে দেখো 15%, 10%, 5%, 5%, সব কি রয়েছে এখানে? পার্সেন্ট, তাই না? সব কি রয়েছে? পার্সেন্ট। তাহলে এই যে 15%, এই যে 15% কিসে নাম দিয়েছে? 15% হলো তোমার 100 মিটার দৌড়ে। এই যে 10% কিসে নাম দিয়েছে? 200 মিটারের দৌড়ে। তারপরে এই যে 5% কিসে নাম দিয়েছে? শুধুমাত্র লং জাম্পে। এই যে 5% কিসে নাম দিয়েছে? তিনটেতেই, তিনটেতেই। তাহলে টোটাল কতজন এই খেলাধুলায় অংশগ্রহণ করছে? খেলাধুলায় অংশগ্রহণ করছে তোমার 15 আর 10-এ কত? 15 আর 10-এ হলো তোমার 25 আর 5 30, 35%। তাহলে 35% ছেলে মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করছে। 35% ছেলে মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করছে। বোঝা গেল? 15% শুধু 100 মিটার দৌড়চ্ছে, 10% শুধু 200 মিটার দৌড়চ্ছে, 5% শুধু লং জাম্পে অংশগ্রহণ করছে, আর এই 5% তিনটে খেলাতেই অংশগ্রহণ করছে। মানে টোটাল 35% ছেলে মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করছে। তাহলে খেলাধুলায় অংশগ্রহণ করছে না কত পার্সেন্ট? খেলাধুলায় অংশগ্রহণ করছে না কত পার্সেন্ট? তাহলে বলো, কোনো খেলাতেই, কোনো প্রতিযোগিতাতেই, কোনো প্রতিযোগিতাতেই, কোনো প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করছে না, অংশগ্রহণ করছে না কত পার্সেন্ট? 65%, তাই না? 35% খেলাধুলায় অংশগ্রহণ করছে, মানে 65%, 65% কি খেলাধুলায় অংশগ্রহণ করছে না। বোঝা গেল? তাহলে এটাকেই চলো আমরা এবারে লিখব। তাহলে কোনো প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করছে না, করছে না কত পার্সেন্ট? 100। সেখান থেকে আমরা বিয়োগ করব, শুধু 100 মিটারে দৌড়চ্ছে 15%, শুধু 200 মিটারে দৌড়চ্ছে কত? 10%, শুধু তোমার লং জাম্পে অংশগ্রহণ করছে কত? 5%। ঠিক আছে, প্লাসটা আর এখানে ধরছে না বলে এখানে লিখছি। তিনটে খেলাতেই অংশগ্রহণ করছে 5%। বোঝা গেল? তাহলে 100 থেকে আমরা বিয়োগ করব, তাহলে 100% বিয়োগ, তাহলে এই যে এই কটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 35%। বিয়োগ করলে আমরা কত পাবো? এটা আর এটাকে বিয়োগ করলে পাবো 65%। তাহলে 65% ছেলে মেয়ে কোনো খেলাতে অংশগ্রহণ করছে না, 65%। বোঝা গেল? এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে টোটাল ছেলে মেয়ের সংখ্যা যদি 780 জন হয়, তোমরা দাগ দাও, বইয়ে দেখবে বলে দিয়েছে টোটাল কতজন ছেলে মেয়ে রয়েছে? 780। তাদের মধ্যে কতজন খেলাধুলায় অংশগ্রহণ করছে না জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কতজন? 780 জন। তাহলে কোনো প্রতিযোগিতায়, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, নাম দেয়নি, কোনো প্রতিযোগিতায় নাম দিচ্ছে না। 780 জনের মধ্যে কতজন জানতে চেয়েছে, তাই তো? তাহলে 780 জনের মধ্যে কতজন? টোটাল তো হলো তোমার 780 ইন্টু খেলাধুলায় নাম দেয়নি কত? 65। তাহলে এই হলো 65, আর পার্সেন্ট মানে নিচে কত লিখবো? 100। বোঝা গেল? তাহলে নিচে কিছু নেই মানে 1, চলো কাটাকুটি করি, নিচে 0, ওপরে 0, তাই তো? আচ্ছা, আর কি কাটাকুটি যাবে বলো? দেখো 65 রয়েছে, এখানে দেখো রয়েছে কত? 65, আর এখানে দেখো কত রয়েছে? 10। তাহলে 65 আর 10কে কি দিয়ে কাটবো? 65 আর 10কে কিন্তু আমরা 5 দিয়ে কাটবো। ঠিক আছে,
তাহলে চলো কাটাকুটি করি। 5 দিয়ে 65কে কাটলে কত হবে? 65কে আমি যদি 5 দিয়ে ভাগ করি হবে 5 13 65, তাই না? আর 5 দিয়ে আমি যদি 10কে ভাগ করি কত হবে? 2 হবে। বোঝা গেল? আচ্ছা চলো আবার দেখো, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1। 2 দিয়ে 78কে ভাগ করলে কত হবে বলো? 2 তিনে 2 তিনে 6, 1 18, 2 9 18। তাহলে আমরা কত পেলাম? পেলাম দেখো এখানে 39, এখানে দেখো পেয়েছি 39 আর এখানে 13। মাঝখানে কি চিহ্ন? এখানে গুণ চিহ্ন। তাহলে চলো গুণ করব আমরা। তাহলে আমরা যদি গুণ করি দেখি কত হচ্ছে। 39 আর কত? 13, তাই তো? তাহলে 39 আর 13 দেখি গুণ করলে কত হয়। 39 আর 13, 3 9 27, 7 হাতে রয়েছে, 2 3 3 9 আর 2 11। আবার দেখো এখানে 9 আর 3, তাহলে হচ্ছে 7। এখানে 10-এর শূন্য হাতে রয়েছে 1, 5, 507। 507 জন। তাহলে আমরা লিখবো কত? 507 জন কোনো খেলায় অংশগ্রহণ করেনি। বোঝা গেল? কোনো খেলায় নাম দেয়নি। কতজন? 507 জন। হয়ে গেল, শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।